পিশাচ কি মোটামুটি সবাই জানে, বাট পিশাচ কোথায় থাকে? যেই বাড়ি ধরো অনেক বছরের পুরনো, সেই বাড়ির বাথরুম কেউ না কেউ তো ব্যবহার করেছে। পায়খানা বাথরুম আছে, সেগুলো তো ওইভাবেই পড়ে আছে, সেখানে শ্যাওলা পড়ছে, ওই জায়গাটা ওরকম ভাবেই রয়েছে। ওই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পিশাচের বসবাস তৈরি হচ্ছে। আত্মা একরকম ভাবে এন্ট্রি নেয়, পিশাচের এন্ট্রি অন্যরকম। পিশাচের এন্ট্রি হচ্ছে নোংরা জায়গা দিয়ে। সে আমার কাছে যখন নাকি চেম্বারে আসে, অলরেডি তখন সারা গায়ে আঁচড়ের দাগ। ওখানে প্রথমে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য, বলছে হঠাৎ দেখছি একটা রিফ্লেক্ট হচ্ছে, একটা কেউ আমার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে। ক্লোজ রিলেশনে আসছি, তখন দেখছি হঠাৎ মনে হচ্ছে না ওর মুখটা নেই, মনে হচ্ছে মুখটা কোনো রকম কোনো দানবের মুখ। একটা এন্টিটি আছে 1.5 ফুটিয়া নামে, তো সেইটা কি? বাংলাদেশে প্রচুর এরকম ঘটনা আছে যে 1.5 ফুটিয়ার জন্য ক্ষতিগ্রস্ত তারা আজকের দিনে। কি করে এরা? পিশাচ যেমন নাকি ওকে ভোগ করে, 1.5 ফুটিয়া কিন্তু ভোগ করে না, কিন্তু যাকে বলতে পারো প্রেত সাধকরা কেমন হয়, এগুলো কিন্তু শুধু মন্ত্র বলে হয় না। আজকের পডকাস্টে মারাত্মক একটি ভৌতিক ঘটনা শেয়ার করেছেন মনসা কন্যা প্রিয়াঙ্কা আচারিয়া। প্রিয়াঙ্কাদিকে অলরেডি আমাদের পডকাস্টে বহুবার দেখেছেন, আপনাদের খুব পছন্দের একজন গেস্ট। শুধু ভৌতিক ঘটনা নয়, প্রেত, পিশাচ, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করেছি একদম ডিটেলসে। হ্যাঁ, ব্রহ্মদৈত্য নিয়েও আলোচনা আছে। তো বেশি দেরি করব না, চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। মনসা কন্যা প্রিয়াঙ্কা আচারিয়া অন ইউটিএস। প্রিয়াঙ্কাদি, এবছরে আমাদের প্রথম পডকাস্ট তোমার সাথে, কেমন আছো? ভীষণ ভালো আছি ভাই, মোটামুটি ট্রাভেল করে করে দিন যাচ্ছে। 2 দিন করে দৌড়াতে দৌড়াতে আসি চেম্বারের জন্য, আবার 2 দিন পর আবার এখন সবসময় লাগেজ গোছানো থাকে। আসছি একটা লাগেজ রেখে আরেকটা লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি। কাজের এত চাপ। আবার তোমার কামাখ্যা বেরিয়ে যাচ্ছি তোমার 24 তারিখ। আর দিন দিন কেমন জানি ভূত পেতের সমস্যা দিন দিন বাড়ছে। একটা অবাক কাণ্ড লাগে, যখন আগেকার দিনে যখন এত গাছপালা ছিল, গ্রাম্য গ্রাম্য ভাব ছিল শহরে, তখন এত ভূত পেতের উৎপাত হয়নি। এত চারিদিকে ফ্ল্যাট, এত মল, তার মধ্যে এত ভূত কোথা থেকে আসছে? কিন্তু আসছেও তো, তোমরা তো দেখছো। ভূত ছাড়াতে ছাড়াতে নিজের ঘুম পণ্ড হয়ে যাচ্ছে। প্রায় ধরো 4 দিন 5 দিন অন্তর গিয়ে আমি একদিন ঘুমাই এখন, শুধু ভূত ছাড়ানো। আর হচ্ছে গিয়ে যত লোক আসছে সমস্ত বানমারা, কেউ কারো পা ল্যাংড়া হচ্ছে, কাউকে পিশাচ ধরছে, কাউকে ডাইনি ধরছে, কাউকে কেউ আবার যেটাকে আগেকার দিনে বলতো না ব্রহ্মদৈত্যী, এই সমস্ত জিনিস নিয়ে এখন পাগল হয়ে আছে পুরো। আচ্ছা, এটা নিয়ে যখন আজ আলোচনা হচ্ছে, তাহলে তোমাকে জিজ্ঞেস করি, পিশাচ আমরা কি মোটামুটি সবাই জানে, বাট পিশাচ কোথায় থাকে? পিশাচ দেখো, আজ দেখবে এখন তো চেম্বারে যখন নাকি ধরো 10 জন লোক আসছে, তার মধ্যে ধরো 5 জনই ধরো এই ধরনের জিনিসে রয়েছে, কেউ প্রেত, কেউ পিশাচ, এইগুলো প্রেত। প্রথম প্রেত ফর্ম। প্রেতের মধ্যে আবার কিছু কিছু পার্থক্য হয়ে যাচ্ছে। যারা নোংরা জায়গায় থাকছে, যেই সমস্ত সূক্ষ্ম শরীর, ওটাকে আমি সূক্ষ্ম শরীরই বলবো, যাকে চোখে আমরা দেখতে পাচ্ছি না, যারা সব সময় সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা ভাবছি আমাদের এখনকার এত আপডেট যে হচ্ছে, আমরা দিন দিন নিজেরা আপডেট হচ্ছি, চারিদিকে একদম মল হচ্ছে, চারিদিকে এত রেস্তোরাঁ, আমরা এত মডার্ন হচ্ছি, আমরা এখন সকলে ল্যাপটপ নিয়ে দৌড়চ্ছি। হ্যাঁ, এই যে আমরা ভাবছি আমরা প্রচুর সভ্য হয়ে গেছি। পিশাচ হচ্ছে গিয়ে যেমন ধরো নেগেটিভ জায়গাগুলোতে থাকে বেশি। যেমন ধরো পুরনো কোনো বাড়ি, পরিত্যক্ত কোনো বাড়ি, সেই বাড়ির বাথরুম, যেই বাড়ি ধরো অনেক বছরের পুরনো, সেই বাড়ির বাথরুম কেউ না কেউ তো ব্যবহার করেছে কোনো সময়। সেই বাড়ির বাথরুম, যে পায়খানা বাথরুম আছে, সেগুলো তো ওইভাবেই পড়ে আছে, সেখানে শ্যাওলা পড়ছে, ওই জায়গাটা ওরকমভাবেই রয়েছে। ওই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পিশাচের বসবাস তৈরি হচ্ছে, কবরস্থানে বসবাস হচ্ছে। ঠিক আছে, তারপরে ধরো
অনেক পুরনো কোনো গাছ, যেই গাছে দেখো মাটির ভেতরে কি পোতা আছে বা কি আছে কেউ জানে না, এমন কোনো গাছ যেখানে হয়তো কোনো সময় সেই গাছের নিচে হয়তো কোনো বডি বা কোনো বেড়াল কোনো কুকুর মরে গেছিলো, তাদেরকে পুঁতে দিয়েছে, এই ধরনের গাছে এই ধরনের জিনিসগুলোতে পিশাচ কিন্তু বাসস্থান তৈরি করে। আর পিশাচ এমন একটা জিনিস যে তোমার ধরো যদি মনে করে যে ও এন্ট্রি নেবে, আত্মা একরকমভাবে এন্ট্রি নেয়, পিশাচের এন্ট্রি অন্যরকম। পিশাচের এন্ট্রি হচ্ছে নোংরা জায়গা দিয়ে। আচ্ছা, যেমন ধরো বিশেষ করে মেয়েদের যে এখনকার দিনে দেখো মেয়েরা কিছু মানে না, সব সময় সব জায়গায় যাচ্ছে, কারণ সত্যি কথা ঘটনা ইয়েতে এখন সবাই যা করতে বেরোচ্ছে, কেউ কেউ অফিসে যাচ্ছে, কেউ কলেজে যাচ্ছে, কেউ পড়তে যাচ্ছে। আগেকার দিনের তো এখন আর সেই দিন নেই যে ঘরে এক জায়গায় বসে থাকলো বা এত কিছু মানলো। তবে বেশিরভাগ কেস আমি দেখতে পাচ্ছি আমার কাছে যারা আসে মেয়েরা পিরিয়ড চলাকালীন, ঠিক আছে, এরা যে বাইরে যাচ্ছে, সারাদিন থাকছে, সেখানে গিয়ে তো টয়লেট ইউজ করছে, সারাদিনও তো নিশ্চয়ই বাড়িতে এসে টয়লেট করছে, আবার ঘর থেকে বেরোনোর সময় টয়লেট করে বেরোচ্ছে, এমন তো না। বাইরে যখন যাচ্ছে পিরিয়ড অবস্থা তারা টয়লেটে যাচ্ছে। এবার টয়লেটে যখন বসছে তখন কিন্তু যে বিশেষ করে মেয়েদের যে যৌনাঙ্গ, সেখান দিয়ে কিন্তু পিশাচ আগে প্রবেশ করে আচ্ছা, শরীরে। আর ছেলেদের ক্ষেত্রে কি হচ্ছে, ছেলেরাও বাইরে টয়লেট করছে, ছেলেদের প্রবেশ করে মুখ দিয়ে, মানে ধরো তোমার হাই উঠবে, বা ধরো অনেকেই আছে ধরো টয়লেট বাইরে যে করছে গিয়ে, তারা তো অত তো মাথায় রাখে না, সেখানে ধরো কোনো কারণে হাই উঠলো, তখন কিন্তু ওখান থেকে কিন্তু পিশাচ কিন্তু প্রবেশ করে গেল। বা ধরো খুব শরীর উইক নিয়ে বেরোচ্ছে কাজে, সেটা মেয়ে হোক আর ছেলে হোক, তার শরীরে কিন্তু পিশাচ কিন্তু প্রবেশ করে গেল। আরেকটা শ্রেণীর মধ্যে পিশাচ খুব মানে এন্ট্রি নেয়, সেটা হচ্ছে যারা নাকি তোমার কোনো রকম যৌন পেশার সাথে জড়িত, বা যারা নাকি ধরো ছেলে মেয়ে আজকালকার দিনে অবাধভাবে মেলামেশা করে, ঠিক আছে, যখন নাকি ওই ক্লোজ যে মুহূর্তটা, সেই টাইমে যদি পিশাচের কোনো রকম সূক্ষ্ম শরীর আশেপাশে থাকে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ এক হয় মেয়েটাকে না হলে ছেলেটাকে কিন্তু ধরে তার মধ্যে কিন্তু প্রবেশ করে যাবে। কিছুদিন আগে আমার চেম্বারে একটি মেয়ে আসে, মেয়েটা থাকে ব্যাঙ্গালোরে, মানে ব্যাঙ্গালোরে তার বসবাস, কলকাতাতে এসছে হোটেল ম্যানেজমেন্টের জন্য। সে আমার কাছে যখন নাকি চেম্বারে আসে, অলরেডি তখন মানে সারা গায়ে আঁচড়ের দাগ, মুখে পর্যন্ত কিছু কিছু জায়গায় নীল নীল মানে দাগ হয়ে গেছে, মানে কেউ ধরে টিপে দিলে গাল হাত পা যেমন নীল হয়ে যায়, রক্ত জমে যায়, সেরকম ক্লট বাঁধা। তো যখন নাকি মেয়েটার প্রবলেম হয়, মেয়েটা ভেবেছিল হয়তো কোনো রকম ব্লাড রিলেটেড কোনো প্রবলেম হয়তো মেয়েটার মধ্যে হয়তো আসছে। তো মেয়েটা প্রচুর ডাক্তার দেখিয়েছিল, কিন্তু ডাক্তার কিন্তু বলছে যা ও বলছে যে পরীক্ষা করেছে সব রিপোর্ট ওকে। কিন্তু মেয়েটার সঙ্গে একটা ঘটনা ঘটে, মানে অলৌকিক বলতে পারো, আজকালকার দিনে এরকমও অলৌকিক কখনো ঘটনা ঘটে কিনা। মেয়েটা যেহেতু ব্যাঙ্গালোরে বাড়ি, এখানে ও এখানে ও এসছে ওই হোটেল ম্যানেজমেন্টের জন্য, ওখান থেকেও বাড়ি ফিরছিল, মেসে থাকে। বাড়ি যখন নাকি ফিরছে, হঠাৎ দেখছে যখন নাকি বেরোচ্ছে, ও এখন এখানে একটা হোটেলে এখন চাকরি করছে, বলছে হোটেল থেকে যখন ম্যাম রাতে আমি বেরোচ্ছি, দেখছি আমার যে বয়ফ্রেন্ড আছে যে ব্যাঙ্গালোরে থাকে, সে এসে দাঁড়িয়ে আছে। এবার আমি তো দেখে খুব অবাক হয়ে গেছি, যে আমি বলছি হ্যাঁ রে, তুই তো আমাকে ফোন করলি না, তোর সঙ্গে যখন সকালে কথা হলো তুই যে কলকাতা আসছিস তুই তো আমাকে জানালি না, তুই এখানে এসে দাঁড়িয়ে আছিস, তোকে তো আমি বলিও নি যে আমি বেরোবো কখন অফিস থেকে। তো বলছে, অদ্ভুতভাবে হাসলো, হেসে বলছে চল তোর সাথে থাকবো বলেই তো আসলাম আমি, এখন কিছুদিন তোর সাথেই থাকবো।
তো বলছে, আমার সাথে কি করে থাকবে, আমি তো মেসে থাকি, তো তোর একবার আমাকে বলা দরকার ছিল, তো এখন আমি কি করি বলতো, তোকে নিয়ে তুই থাকবি কোথায়? বলছে তাহলে হোটেলে চল, হোটেলে থাকবো এখন। বলছে হোটেলে তুই কদিন থাকবি? বলছে দাদা বলতে পারবো না কতদিন থাকবো, তবে আমি থাকবো বলে এসছি। এবার বলছে তুই কি হোটেল কোনো বুক করেছিস? বলছে হ্যাঁ আমি হোটেল বুক করেছি, আমার হোটেল বুক করা আছে, তুই চল, আমি তোর জন্যই অপেক্ষা করছি। আমাকে বলছে ম্যাম আমি ভাবলাম যে সত্যি হয়তো আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে, ও বলছে হোটেলের রুমও ঠিক করে নিয়েছে, আমি কিন্তু ওর কথা বিশ্বাস করে কিন্তু ওর সাথে চলে গেছি। বলছে আমি যখন রুমে গেলাম, আমি যখন নাকি ওখানে প্রথমে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য, বলছে হঠাৎ দেখছি শাওয়ার যখন নাকি আমি ও শাওয়ারের নট যখন আমি ঘোরাবো, ওর মধ্যে না একটা রিফ্লেক্ট হচ্ছে, একটা যে একটা কেউ আমার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে। বলছে কিন্তু আমি পিছন করে দেখছি আমার তো দরজা লক, তো ও তো ভিতরে আসতে পারবে না, তাহলে আমার পিছনে বারবার কে এসে দাঁড়াচ্ছে? বলছে বারবার দেখছি ওই শাওয়ারের ওটার মধ্যে রিফ্লেকশান আসছে যে পিছনে আমার কেউ ঘোরাফেরা করছে ওটার মধ্যে, আমি কিন্তু ওটা ফলো করছি। যখন দেখছি হঠাৎ ওটা এসে দুম করে, বলছে হঠাৎ মনে হলো না আমার বুকের মধ্যে কেউ জোরে একটা গুদুম করে কেউ কিল মারলো, তো সঙ্গে সঙ্গে মানে আমার মানে নিঃশ্বাস আটকে যাওয়ার মতন অবস্থা। তো আমি আবার তখন শাওয়ারটা আরও বাড়িয়ে দিলাম যে স্নানটা ভালো করে করলে মনে হয় আমি মনে হয় ঠিক হয়ে যাব, কারণ অস্বস্তি হতে পারে সারাদিন অফিসে থাকি। বলছে বেরোলাম, বেরোনোর পর হঠাৎ বলছে রাতে যখন নাকি আমরা ক্লোজ রিলেশানে আসছি, তখন দেখছি হঠাৎ মানে মনে হচ্ছে না ওর মুখটা নেই, মানে মনে হচ্ছে মুখটা কোনো রকম কোনো দানবের মুখ আমি দেখতে পাচ্ছি, মানে কোনো দানবের সঙ্গে আমি সহবাসে লিপ্ত হয়েছি, কোনো দানব আমার শরীরকে টাচ করছে। তো আমি তখন ভাবছি যে এগুলো আমি কি ভাবছি, মানে এটা কি আমি ভাবছি না আমি দেখছি? বলছে সঙ্গে সঙ্গে আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম যে এই তুই এখন একটু শর্ত, আমার ভালো লাগছে না, আমার খুব মাইন্ডটা ডিস্টার্ব করছে, আমি জানি না আমি ওয়াশরুম গেছিলাম, স্নান করলাম, তখন থেকেই আমি একটা দেখছি পিছনে না আমার কি ঘুর ঘুর করছে, তো আমি বুঝতে পারছি না যে কি সারাদিন খুব মানে মানসিক এত চাপ যায় তার জন্য কি আমি আবোল তাবোল ভাবছি। বলছে আমি যখন সরিয়ে দিলাম তখন দেখছি না ও তো আমার বয়ফ্রেন্ড, এরকম তো মুখটা ওর না, কিন্তু যখনই আবার আমরা ক্লোজে আসছি আবার দেখছি সেই মুখটা, মানে আবার মুখটা দানবের মতন হয়ে যাচ্ছে তার। তো তখন আমি ভাবছি না তাহলে আমার কোনো প্রবলেম, এটা আমার কোনো প্রবলেম, এটা আমার হয়তো কোনো রকমভাবে মানসিক হয়তো প্রবলেম হচ্ছে, কিন্তু যখন সরিয়ে দিচ্ছি দেখছি আমার বয়ফ্রেন্ডের মুখ, কিন্তু যখন ক্লোজ হচ্ছি তখন দেখছি দানবের মুখ। তো একটা সময় ভাবলাম যে আমি মনে হয় নিজেই ভুল কোনো কিছু দেখতে পাচ্ছি। তো বলছে ম্যাম সেদিনকার রাতটা পুরো নষ্ট হয়ে গেল, ওর সঙ্গে আমার মাথা এমনভাবে মানে ঘেঁটে গেল, আমি ওর সঙ্গে খুব ঝগড়া ঝামেলা করে ফেললাম ওখানে রুমে। তো করে আমি পরের দিন ভোরবেলায় বেরিয়ে গেছি হোটেল থেকে কোনো রকম ওকে না বলে। আমি বললাম যে ও তখন সকালবেলা যখন তুমি বেরোচ্ছিলে কি করলে ও? বলছে ম্যাম আমি ওকে এত ডাকলাম আমার কথাতে কোনো উত্তরই দিল না। বলছে ভোর 4টে পর্যন্ত খুব এনার্জি ছিল ওর, ভোর 4টের পর থেকে দেখলাম ও বলছে যে আমাকে আর এখন ডাকিস না, আমি এখন রেস্টে যাব। তো আমি সকালবেলা ম্যাম আমাকে বেরোতে হবে, আমাকে অফিসেও যেতে হবে, আগের দিনে সেই জামা কাপড়, আমি বাড়ি ফিরবো, তো বলে আমি ভোরবেলা বেরিয়ে গেছি ওখান থেকে কিছু না বলে। বলছে সারাদিন ফোন করছি আমার ফোনটা রিসিভ করলো না, সারাদিনে আমার ফোন রিসিভ করলো না। এবার রাত্রি যখন হয়েছে আবার দেখছি আমার জন্য অপেক্ষা করছে রাতে। তো আমি ওকে বললাম যে দেখ আজকে তোর সাথে আমি যেতে পারবো না, কারণ অলরেডি আমি কালকে ছিলাম না বাড়িতে, আমি মিথ্যা কথা বললাম,
যে মা ফোন করেছিল, যে মা বলছে যে কারণ আমি কালকে রাতে ফোন ধরতে পারিনি, মা খুব টেনশানে ছিল। তো মাকে বললাম যে না ঠিক আছে, অফিসের খুব প্রেশার আছে, আমি আজকে সকালবেলা অফিস থেকে বেরিয়েছি। তারপর থেকে ম্যাম আমি যখন নাকি মেসে আসছি, নিজে ফ্রেশ হওয়ার সময় মানে তখন দেখছি যে একটা শরীরের মধ্যে না খুব দম বন্ধ করা একটা পরিস্থিতি আমার মধ্যে চলে আসছে। তো আমি তখন মেনেই নিয়েছি আমারই কোনো প্রবলেমে আমি হয়তো আগের দিন রাত্রে ওরকম উল্টোপাল্টা দেখছিলাম। তারপরে বলছে আমি অফিস করলাম, ওখানে গিয়ে দেখছি আমার বয়ফ্রেন্ড দেখছি দাঁড়িয়ে আছে। তো আমি যাইনি ওর সঙ্গে। সেদিন কি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ঝগড়া হলো। বলছে আমার সঙ্গে এমন বিহেভ কোনোদিনও করে না। বলছে পারলে ওখানে আমাকে যাবি না তুই আমার সঙ্গে, পারলে আমাকে ওখানে মনে হচ্ছে পুরো মেরেই দেয় গলা টিপে। তো এত অশান্তি হচ্ছে ওখানে, লোকজন সমস্ত জমা হয়ে গেছে। আমি কোনো রকম ওর সঙ্গে কথা না বলে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে গেলাম। বলছে মেসে এসছি ম্যাম, রাত্রিবেলা আমি আবার যেমন ফ্রেশ হতে ঢুকেছি, আমি টয়লেটে গেছি, সেদিনকে আমার পিরিয়ড হয়েছে। হঠাৎ দেখছি দুম করে মনে হচ্ছে ভিতর দিয়ে আমার কেউ একটা প্রবেশ করে গেল। সেই যে আমার মধ্যে প্রবেশ করেছে ম্যাম, বাইরে এসছি সেই মনে হচ্ছে শরীরটা আমার পুরো জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে সারা শরীরে আমার কেউ ছ্যাঁকা দিচ্ছে পুরো শরীরটা। বলছে এত হিট হয়ে গেছে কিছুক্ষণের জন্য, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি আমি। তো আমার যারা নাকি বান্ধবীরা আছে তারা বলছে যে তোকে এরকম ডিস্টার্ব লাগছে কেন, কি শরীর খুব খারাপ করছে? বলছে ম্যাম আমি সত্যিই খুব অসুস্থ হয়ে পড়লাম। তারপরে আমার যে ক্লোজ যে বান্ধবী আছে তাকে পুরো ঘটনা বললাম, আমার ওই বয়ফ্রেন্ড এসছে, কালকে রাতে আমি ওর সাথে ওখানে ছিলাম, আজকে দেখ সকালবেলায় ওখান থেকেই আসছি আমি। তো সারা সকাল অতটা অসুবিধা হয়নি, কিন্তু এসে দেখলাম পিরিয়ডস হয়েছে। বাথরুমে আমি স্নানে ঢুকলাম, ফ্রেশ হওয়ার পর থেকে না মনে হচ্ছে ভিতরে আমাকে কেউ ঢুকে গেল আমার মধ্যে, আর অসম্ভব গা হাত পা আমার জ্বালা করছে, আমি পারছি না। বলছে তখন আমার এই বান্ধবীরা বলছে তাহলে তো বয়ফ্রেন্ডের নাম্বারটা দে, আমি তাহলে ওকে কল করি, ওকে তাহলে আসতে বলি, তাহলে তোকে ডাক্তারের কাছে এক্ষুনি নিয়ে যাওয়া দরকার, মনে হচ্ছে তোর কোনো প্রবলেম হচ্ছে। বলছে ম্যাম যখন ফোন করছি নাম্বারে তখন বলছে আমি তো ব্যাঙ্গালোর। হ্যাঁ, বলছে আমি তো ব্যাঙ্গালোর, আমি তোমার সাথে কখন দেখা করতে গেছি? বলছে বলছে ম্যাম আমি জাস্ট আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল শুনে। বলছে আমি বলছি কি করে, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তুমি কি আমাকে না বলে তাহলে চলে গেলে? বলছে আমি গেলাম কখন তোমার কাছে, আমি যে আসবো আমি তো ব্যাঙ্গালোরেই আছি, আমি তো কলকাতা যাইনি তোমার সঙ্গে মিট করতে। বলছে অসম্ভব, তুমি আমার সঙ্গে কালকে রাতে হোটেলে ছিলে, বলে তুমি কি গাঁজা ঠাঁজা খেয়ে কথা বলছো নাকি? আমি যাইনি ওখানে, কলকাতাতে আমি যাইনি, তুমি কথা বলো আমার বাড়িতে মমের সঙ্গে, দেখো যে আমি বাড়িতে না, আমি কলকাতায় গেছিলাম, আমার বাড়ির লোক তো তোমাকে মিথ্যে বলবে না। বলছে কি ঠিক আছে দাও দেখি আমি কথা বলবো। বলছে ম্যাম আমি তখন ওর বাড়িতে ওর মাকে বললাম আমি ওর বান্ধবী হই, ওর নাম ধরে বললাম দেখুন কাকিমা ইয়ার্কি করছে, কালকে কলকাতা দেখা করতে আসলো, বললো যে ব্যাঙ্গালোর থেকে আজকে এসছি একটা অফিসের কাছে, আমি বেরিয়ে যাব, দেখুন মিথ্যে বলছে। বলছে ওর মা বলছে ও কখন ব্যাঙ্গালোর গেল, তো বাড়িতেই আছে, তো ব্যাঙ্গালোর যায়নি, তোমার কোনো প্রবলেম হচ্ছে, তোমার কিছু ভুল হচ্ছে একটা। বলছে আমি হয়তো প্রথমে ভাবলাম যে আমার ওই বন্ধুটা হয়তো আমাকে মিথ্যে বলছে, কিন্তু ওর মা যখন বলছে না ও ব্যাঙ্গালোর আছে, তখন আমি মানতে বাধ্য হলাম যে ও ব্যাঙ্গালোরেই ছিল, তাহলে ওইটা কে ছিল আমার সাথে কাল রাতে। আর আজকে যেই পরিমাণে আমার শরীরে জ্বালা করছে, সেই জ্বালা সহ্য করার মতো না। তো বলছে তখন আমার কাছে এত অদ্ভুত লাগলো। বলছে তখন আমার যে বান্ধবীটা আছে, আমি ওকে, ও তো সবটাই বুঝতে পারছে, ওকে যখন বলছি যে
কি করা যায় তাহলে? এরকম কি করে সম্ভব? যেই মানুষটার সঙ্গে কালকে রাতে ছিলাম সে মানুষটাই আসেইনি, বলছে আমি ব্যাঙ্গালোরে আছি। বলছে তখন ওই বান্ধবীটার আর কি পরিচিত গ্রামের একজন আছে, তাকে সমস্ত ফোন করে জানায়। সে বলছে কি যে কোনো এটা কোনো পৈশাচিক কোনো ঘটনা হবে, কোনো জিন গঠিত তাহলে ঘটনা হবে। ওরা অনেক রকম রূপ ধারণ করতে পারে। তো বলছে আমি এবার বুঝতে পারছি না যে ঘটনাটা আমার সাথে কি ঘটে গেল কালকে রাতে, যার জন্য আমার পডকাস্ট দেখে আমার কাছে ও এসেছে। তার সঙ্গে যে বান্ধবী আছে, বান্ধবী আবার ওকে আমার রেফার করেছে, বলছে না ওনার কাছে যাও, উনি এই ধরনের কাজটাই করে, ওনার সাথে গিয়ে ইমিডিয়েট কনসাল্ট করো, আমার মনে হয় এটা ডাক্তারের, তোমায় কিছু করতে পারবে না। তো আমার কাছে যেদিনকে এসছে কি বলবো, অলরেডি তার চোখে মানে মুখে গালে ঘাড়ে পুরো নীল, মনে হয় কাউকে ডান্ডা দিয়ে মারলে যেরকম রক্ত ব্লাড বেঁধে যায় মানে নীল হয়ে যায়, সেই রকম পুরো হয়ে গেছে। তো তখন থেকে মেয়েটা পুরোপুরিভাবে এফেক্টেড হয়ে গেল। এইবার যত দিন যাচ্ছে আমি বললাম যে দেখো এই ধরনের ঘটনাগুলো রিমুভ করে নেওয়া ভালো। তো বলছে যে হ্যাঁ করাবো, দেখি বাড়িতে যাই ব্যাঙ্গালোরে, মার সঙ্গে তাহলে কথা বলবো, মাকে আসতে বলবো। তার মধ্যে মেয়েটার যা যা ঘটনা ঘটে গেল মানে বলার মতো না। আস্তে আস্তে মেয়েটার শরীরের থেকে না রক্ত কমা শুরু হলো, রক্ত কমছে। আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেখছে এক হয় হাত না হলে পা কোনোখান থেকে রক্ত বেরোচ্ছে, মানে চিড়ে দিলে যেরকম রক্ত বেরোয় সেরকম চেরা ওখান থেকে অলরেডি ব্লিডিং হচ্ছে, এরকম ঘটনা। এবার বলছে যে রোজ আমার হাতে পায়ে মনে হচ্ছে চিড়ে দিচ্ছে, আর সত্যি সত্যি ওখান থেকে ম্যাম ব্লাড বেরোচ্ছে। আর পচা মাংস যেমন নাকি পচে গেলে মাংস যেরকম একটা গন্ধ বেরোয়, ওই টাইমে বলছে রাত হলে ওই রকম পচা গন্ধ, মাংস মনে যেন অনেক দিনের মাংস পচা। আর ওই যে দানবের মুখটা দেখেছিলাম, ওই দানবের মুখটা প্রত্যেক দিন রাতে এসে আমাকে ভোগ করছে, রোজ রাতে আমাকে এসে টর্চার করে ম্যাম। যার জন্য দেখুন আমার ঘাড় আমার গাল সমস্ত নীল, আস্তে আস্তে এরকম কালশিটে মানে দাগ হয়ে যাচ্ছে। আর দিন দিন আমার রক্ত শরীরের এত কমে যাচ্ছে, আজকের দিনে আপনার কাছে যে আমি এসছি, মানে আমি নিজে অফিসও করতে পারছি না, আমার নিজে এত উইক লাগছে, আমি ভাবছি এবার পার্মানেন্ট হয়তো আমি এখান থেকে হয়তো আমাকে বাড়িতেই চলে যেতে হবে। কিন্তু মার সাথে আলোচনা হচ্ছে, মা বলছে যে না তুমি ম্যামের সঙ্গে দেখা করো, আগে কথা বলো, দেখো উনি কী বলছে, সেইভাবে কাজ যদি করাতে হয় করো, বা যদি ডাক্তারের কোনো কিছু হয় তাহলে তুমি ডাক্তার দেখাও, আমি আসছি। তো ওর মা যথারীতি এসছিল, এসে কথাও বলেছে আমার সঙ্গে, কিন্তু ওরা প্রচুর ডাক্তার ট্রিটমেন্ট করেছে, কিন্তু ডাক্তারের ট্রিটমেন্টের এর কোনো রোগের কোনো নাম নেই, মেয়েটার কোনো রিপোর্টই বেরোয়নি, মেয়েটা একদম ওকে। যখন নাকি লাস্ট মেয়েটার আমি কাজ করি না, তখন যেই মেয়েটা এসছিল সেই মেয়েটার সাথে যেদিনকে বসে আমি কাজ করছি সেই মেয়েটার অনেক তফাৎ, মানে একটা শুকিয়ে যাওয়া লোক, চোখগুলো মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে দিন দিন, আর ওর গা দিয়ে এত আষ্টে গন্ধ না, মানে আমি ওর সামনে বসে যে কাজ করছি না, মানে রীতিমতন মনে হচ্ছে মানে ওই গন্ধ নেওয়া যায় না। মানে মর্গে একটা বডি যেমন বেরোয় না অনেক দিনের পচে গলে যাওয়া বডি, যেমন বাজে গন্ধ, মেয়েটার গা দিয়ে একদম সেই রকম গন্ধ বেরোচ্ছে। আর আস্তে আস্তে ওই যে সমস্যা শুরু হলো, ওর হোস্টেলে পর্যন্ত সেই মানে মেসে যেই মেসে থাকতো ওই মেসে পর্যন্ত ওরকম সমস্যা শুরু হয়ে গেল। হঠাৎ হঠাৎ দেখছে জিনিস গায়েব হয়ে যাচ্ছে, জিনিস নেই, মানে আজকে এখানে ওর জামা কাপড় রাখছে বা অন্য বান্ধবী হয়তো রুমে জামা কাপড় রাখছে, পরের দিন দেখছে সেখান থেকে আর জামা কাপড় নেই, সেখান থেকে অটোমেটিক উধাও হয়ে যাচ্ছে। তারপরে বলছে ম্যাম ঘুম থেকে উঠে আমি পা ফেলছি, দেখছি পুরো ধুলোয়, মানে ও যে মাটিতে পড়ে আছে, মানে কবরস্থানে যেরকম মাটি থাকে সেরকম মাটি মনে হচ্ছে আমার বিছানার নিচে পুরো পড়ে রয়েছে মাটি। রোজ সকালে আমার ওখান থেকে আমার বিছানার তলা থেকে মাটি বেরোচ্ছে। এবার যেহেতু এই ধরনের যে পিশাচ এগুলো, এই জিনিসগুলো যেহেতু কবর থানে থাকে, কবর থান থেকে আসে, তো
এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে ও কিন্তু কবর থান থেকেই এসছে, যার জন্য ও যে ঘুম থেকে উঠছে যখন পা ফেলছে ওই মাটি, মানে আর ওই রুমে আরও কারোর ইয়েতে মাটি নেই, একমাত্র ওর খাটের তলাটাতেই ওরকম মাটি, রোজ বলছে রোজ ঝাড় দিচ্ছে এসে, রোজ ওরকম এত এত মাটি ওর খাটের ওখান থেকে বেরোচ্ছে। তো লাস্ট এই মেয়েটার যখন নাকি এই পিশাচের যখন কাজ করলাম, মানে এত গন্ধ শান্তদেব, তুমি ওখানে বুঝতে পারবে না কাজের সময়, মানে অসম্ভব। অনেক দিনকার বডি যখন পচে যায় সেই পচা গন্ধ পুরো। তো যাই হোক, সেই কাজটা অনেক কষ্ট করে বসে করা হয়েছে, কারণ ওই গন্ধের মধ্যে বসে কাজ করা, মেয়েটার গায়ে যা গন্ধ, ওই গন্ধে, কারণ পাশে বসেই তো আমি কাজ করাই মানুষকে, মানে সে মানে বলে বোঝাতে পারবো না ভাই, মানে এত কষ্টভাবে ওর যে কাজটা আমি করেছি পিশাচের। তো পিশাচ জিনিসটাই এরকম ভীষণ, মানে ভীষণ একটা নোংরা, মানে নোংরা অবস্থায় সে প্রবেশ করবে, হ্যাঁ নোংরা, মানে যেখানে থাকবে সেখানটা নোংরা করবে। এমনও বাড়ি আছে না, মানে কাজ করিয়ে গেছে তার বাড়িতে পটি করে করে দিয়ে যায়, মানে রাত্রিবেলা হয়তো ঘুম থেকে উঠে দেখছে যে পুরো বারান্দাটা পুরো পটিতে ভর্তি, অথচ ওখানে কুকুরও ঢোকে না, বেড়ালও ঢোকে না, রোজ দেখছে পটি, রোজ ভদ্রমহিলা ক্লিন করছে, আবার পরের দিন তাই হয়ে যাচ্ছে। আর এই জিনিসগুলো বেশি দিন স্টে করে গেলে কি হয় না, তার বাড়িতে আগে যেটা নষ্ট হয় সেটা হচ্ছে বাড়ির লক্ষ্মী, বাড়ির লক্ষ্মী আগে নষ্ট হবে, মানে ফিন্যান্স আগে তার ক্ষতিগ্রস্ত হবে। সে যত ভালো চাকরি করুক, সেই চাকরির জায়গা থেকে প্রমোশনের থেকে আগে ডিমোশন হবে। শুধু তাই নয়, যার মধ্যে এই মানে পিশাচ থাকবে সে নিজে আস্তে আস্তে পৈশাচিক কাজকর্ম শুরু করে দেবে, কারণ যেহেতু পিশাচ তোমার ওই পচা জীবজন্তুর মাংস খায়, পচা জীবজন্তুর রক্ত খায়। আর পিশাচের আরেকটা কাজ জানো, এরা কবরস্থান বা মর্গ এই জায়গাগুলোতে মানে বেশি করে থাকে, কারণ এদের মহিলাদের প্রতি অ্যাট্রাকশান প্রচুর থাকে। পিশাচ মানেই হচ্ছে এতটাই তার মধ্যে কামনা থাকবে, কারণ ওর ডেলি ডেড বডি লাগবে, একটা করে মহিলাদের ডেড বডি লাগবে, কারণ তার সঙ্গে সে মিলিত হবেই হবে। আর যদি ডেড বডি না পায়, এই ধরনের কিছু মানে বডি খুঁজে নেয়, মানে মানুষ, কারণ পিশাচ এমন একটা জিনিস না, ওরা বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারে, ওরা প্রয়োজনে অদৃশ্য হয়ে যেতে পারে, ওরা প্রয়োজনে নিজেদের রূপ, মানে নিজের পরিবারের কেউ আছে সেরকমভাবে ধারণ করতে পারে, কারণ এরকমভাবে ওরা নিজেরা নিজেদেরকে চেঞ্জ করে নিতে পারে। আলটিমেটলি মেয়েটার কি হলো, সুস্থ হয়েছিল? মেয়েটা আলটিমেট এখন সুস্থ, এখন কারণ মেয়েটা অনেক দিন ধরেই প্রবলেমে ছিল, যেহেতু মেয়েটা সুস্থ হয়েছে বটে, কিন্তু মেয়েটা এখন ব্যাঙ্গালোরে শিফটিং করে গেছে, ওখানে চলে গেছে, হ্যাঁ মা বাবা নিয়ে চলে গেছে, কারণ এখানে আর রাখেনি। আর আরেকটাও মেয়েটার ভালো খবর হয়েছে যে এই ধরনের ঘটনা হবার পর যেই বয়ফ্রেন্ডের রূপ এখানে নিয়েছিল, তার সাথে আজকে মানে ওর যে সত্যিকারের বাস্তবে যে বয়ফ্রেন্ড, তার সাথে এখন বিয়ে হয়ে গেছে। আমরা একটু অন্যরকম ভয়ানক ঘটনা শুনলাম, যেখানে একটা পিশাচ তার বয়ফ্রেন্ডের রূপ নিয়ে একটা ঘটনা ঘটালো, প্লাস তার সাথে যেটা মর্মান্তিক হলো। বাট আলটিমেটলি এটুকু বলা যায় যে ওই একটা বলে না যে শেষ ভালো যা সব ভালো তার, তো সেরকমই একটা বিষয়। বাট আমি এর থেকে এবার একটু এগোই। আমরা পিশাচের এই রূপ সংক্রান্ত বিষয় তো জানলাম, একটা এন্টিটি আছে 1.5 ফুটিয়া নামে, হ্যাঁ, তো সেইটা কি? দেখো 1.5 ফুটিয়া এখানে কতটা মানুষ সেটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে জানি না। বাংলাদেশে প্রচুর এরকম ঘটনা আছে যে 1.5 ফুটিয়ার জন্য ক্ষতিগ্রস্ত তারা আজকের দিনে। কি করে এরা? বাংলাদেশে প্রচুর লোক আছে, মানে প্রথম যখন নাকি আমার সাথে কন্ট্যাক্ট, এখন তো জানো বাংলাদেশের ভিসা এখন বন্ধ হয়ে গেছে, তো তাদের এখন যেটা নাকি সলভের নেপালে বলেছি আসতে, কারণ নেপালে আসতে তো ওদের ভিসা লাগবে না। তো 1.5 ফুটিয়া ওদের বাড়িতে, মানে যার ঘটনা বলছি এটা বাংলাদেশের একটি মেয়ে তার মায়ের সাথে থাকে,
অনেক দিন ধরে মানে মেয়েটা যখন নাকি ছোটোবেলা থেকেই এই 1.5 ফুটিয়া জিনিসটা যেটা মানে কি বলছি সেটা ওর বাড়িতে ওর সঙ্গে থাকতো। 1.5 ফুটিয়ার আকৃতি খুব ছোট হয়, মাথাটা অনেক বড় হয়, পেটটা বিশাল বড় হয় ভুঁড়িওয়ালা, আর পাগুলো হয় সরু সরু রিকেটের মতো 1.5 ফুটিয়া। এবার ওর বাড়িতে যে 1.5 ফুটিয়া আছে এইরকম দেখতে, মানে আমি যে বর্ণনা, যদিও আমি বাংলাদেশে আমি গিয়ে নিজে দেখতে পারিনি, ও নেপালে আসছে কাজ করানোর জন্য, ও আমাকে বলছে যে মা এরকম আমার বাড়িতে ছোটোবেলা থেকে 1.5 ফুটিয়া বলে একটি নেগেটিভ জিনিস আমার সঙ্গে থাকে। আমি যখন হ্যাঁ বলছে আমি তখন ছোটো ছিলাম, আমার মা গেছিল, মানে মেয়েটির মা আর কি গেছিল, তার নতুন বিয়ে করে এসছে শ্বশুরবাড়িতে। বলছে ওনার এক বান্ধবী ছিল, বান্ধবীর কোনো কারণে যার সঙ্গে আর কি ঘুরতো বয়ফ্রেন্ড, তার জন্য নাকি এটা এফেক্টেড হয়েছে। এই 1.5 ফুটিয়া নামক যে জিনিসটা বলছে সেটা ছোটোবেলা থেকে ওর সঙ্গে রয়েছে। তো আস্তে আস্তে কি করতো, ওর ঘরের জিনিসপত্র নষ্ট করা, ও সাদার জিনিস নষ্ট করা, ওর জিনিসপত্রগুলো এদিক ওদিক করে দেওয়া, ঠিক আছে। তারপরে ধরো একটা কোনো খাবার জিনিস এনেছে, সেটাকে নষ্ট করে ছুটিয়ে দিয়ে একদম নষ্ট করে দেবে। মানে এদের কাজ হচ্ছে নষ্ট করে দেওয়া জিনিস, বাড়ির যত খাবার জিনিস আছে, খাবার দ্রব্য, এদের প্রচুর এগুলো মানে একটা লোভের জিনিস, সেগুলোকে নষ্ট করা। বাড়িতে কোনো যদি মাছ মাংস আনা হয়, বিশেষ করে মাংস, সেটা হচ্ছে ওর কাজ হচ্ছে গিয়ে সেটাকে নষ্ট করবে, মানে খাবে, খেয়ে ওটাকে অর্ধেক করে ওইভাবেই কিন্তু ছাটিয়ে রেখে দিয়ে তোমার চলে আসবে। কোনো বাড়িতে কোনো নতুন গোল্ড এনেছো, গোল্ডের সোনার জিনিস, সেটাকে দিয়ে উধাও করে দেবে। মানে এরা বিহেভ করে একটা ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চা যদি বাড়িতে থাকলে যেমন করে, এর কাজটা হচ্ছে তাই, এই ছোট বাচ্চাদের মতন বিহেভ করতে থাকে। তারপরে ধরো যখন ঘুমোচ্ছে তো এসে দুম করে আমি পিঠের মধ্যে জোরে কিল মেরে দিয়ে চলে গেল। বলে এমন জোরে কিল মারলো যে প্রায় আমার দম বন্ধ হবার মতন অবস্থা। এবার যবে থেকে আমার সঙ্গে কথা বলা শুরু করেছে, বলছে উপদ্রব এত পরিমাণে বেড়ে গেছে, বলে আমি সেদিনকে বাথরুম থেকে বেরোতে গেলাম, মা এমন জোর ধাক্কা মারলো, বাথরুম থেকে ছিটকে এসে পড়লাম রান্নাঘরে, আমার মুখ পুরো একদিকটা পুরো একদম ফেটে গেছে পড়ে গিয়ে। বলে আমি ক্ষতিগ্রস্ত হলাম, আমার মা আমাকে তুলে ঠিক করাতে যাচ্ছে, বলছে পরের দিন আমার মাকে ফেলে দিল। আজকে দিনে ওর মা একটা মানে পায়ে এমন আঘাত পেয়েছে, পা মোচড় খেয়ে পড়ে আছে। বলছে অনিষ্টর পর অনিষ্ট। বলছে একটা সময় আমার প্রচুর ব্যাংক ব্যালেন্স ছিল, আজকের দিনে আমি পুরো রাস্তায় বসার মতন অবস্থা। বলছে টাকা পাঠাচ্ছে, ক্যাশ যখনই বাড়িতে থাকছে সেই ক্যাশ নিজে উধাও হয়ে যাচ্ছে। কোনো গোল্ড কিনে আনছি, কোনো জিনিস, ওটা নিজে উধাও হয়ে যাচ্ছে। খাবার কিনে আনছি, খাবারটাকে এঁটো করে নষ্ট করে চারিদিক নোংরা করে ছিটিয়ে ছেড়ে দিচ্ছে। বলছে উপদ্রবে পাগল হয়ে যাচ্ছি। মানে 1.5 ফুটিয়া কি পিশাচ যেমন নাকি ওকে ভোগ করে, 1.5 ফুটিয়া কিন্তু ভোগ করে না, কিন্তু যাকে বলতে পারো যে অনিষ্টকারী প্রাণী, মানে তোমার বাড়িতে থাকবে, তোমার বাড়িময় পুরো তছনছ করে দেবে জিনিসপত্র। এরা এই সব জিনিসপত্র করে, এরা এই সমস্তগুলো করে, উপদ্রব যাকে বলা হয়। সাধারণত আমাদের এখানে দেখা যায় না, বাংলাদেশে ভীষণ, মানে বাংলাদেশে খুব হয় এগুলো। মানে বাংলাদেশে এই মুহূর্তে ধরো 3-4টে পরিবার কন্ট্যাক্ট করেছে এই 1.5 ফুটিয়ার প্রবলেম তাদের। আচ্ছা, মানে প্রত্যেকে একই বলছে ছোট, মানে খুব বেশি হলে 1 ফুট, 1 ফুটের বেশি হয়তো হাইট হবে, বিশাল বড় মাথা, বিশাল বড় ভুঁড়ি, ছোট সরু সরু পা, আর তার মধ্যে যা কাণ্ড করে বেড়াবে, তার কান যদি বলছে কানটা বেঁকা কুলোর মতন দেখতে, মানে ওটা অরিজিনাল সামনাসামনি 1.5 ফুটিয়া। আর ওর কাজ হচ্ছে উপদ্রব করা, যাকে বলা হয় অনিষ্টকারী। আমরা পিশাচ নিয়ে তো জানলাম, 1.5 ফুটিয়া নিয়েও জানলাম।
এবার আমি একটা প্রশ্ন করে হঠাৎ এলো যে প্রেত নিয়ে তো সবাই জানে, মানে প্রেত বিষয়টা আমি আলোচনা করার কোনো মানে হয় না, কিন্তু প্রেত সাধকরা কেমন হয়? দেখো, প্রেত সাধক বলতে আমরা যারা প্রেত নিয়ে চর্চা করি তারাই আজকের দিনে প্রেত সাধক। আর প্রেত সাধকদের, যদি প্রেত সাধক সত্যি সে হয়ে থাকে, একমাত্র উচ্চাটন বলো, মারণ বলো, স্তম্ভন বলো, বশীকরণ বলো, এগুলো কিন্তু শুধু ওই মন্ত্র বলে হয় না। এগুলো করতে গেলে 5টা তত্ত্বের ওপর পুরোপুরি তোমার বেস থাকতে হবে। যেমন যখনই নাকি প্রেত সাধক হবে, প্রেত সাধক হওয়া মানেই কিন্তু পঞ্চতত্ত্বের ওপর তার পুরো বেস রয়েছে। তার মধ্যে অগ্নি, তার মধ্যে জল, তার মধ্যে মাটি, তার মধ্যে বায়ু, আর আকাশ। প্রত্যেকটা তত্ত্বের কিন্তু এখানে খেলা আছে। প্রত্যেকটা তত্ত্বের ওপর বেস করে কিন্তু এই উচ্চাটন, মারণ, বশীকরণ, স্তম্ভন। উচ্চাটন মানে বাড়ি থেকে যে তাড়িয়ে দেওয়া, মানসিক গ্রস্ত করে তাকে বের করে দেওয়া, এগুলো কিন্তু সবটাই কিন্তু পঞ্চতত্ত্বের খেলা। শুধু মন্ত্র শুধু বললে কিন্তু এগুলোর কোনো এফেক্ট হয় না, কোনো কাজ হয় না। যেমন যখনই নাকি প্রেত সাধক হবে মানে তাকে আগে পঞ্চতত্ত্ববিদ হতে হবে। আর যেদিনকে পঞ্চতত্ত্ববিদ সে তখনই বুঝতে পারবে যখন মানে হিসাব মতন যে যিনি গুরু আছেন, যিনি গুরু থাকবে, প্রেত গুরু, সে যখন নাকি দীক্ষা দেবে আগে তত্ত্বগুলো সম্বন্ধে তোমাকে দর্শন করা শেখাবে, যে তত্ত্বগুলো কিভাবে তুমি দর্শন করবে। মানে আমাদের শরীরটা তো দেখো পঞ্চভূতে তৈরি, তো আমাদের শরীরের মধ্যে কিন্তু পঞ্চতত্ত্ব আছে। এবার প্রত্যেকটা তত্ত্বকে তোমাকে প্রকাশ্যে আনতে হবে যখন তুমি যেরকম ক্রিয়া করবে। যেমন ধরো আমি যদি মনে করি, ধরো আমি মারণ ক্রিয়া করব, মারণ ক্রিয়া করতে বসেছি, কিভাবে করব? ওই শুধু শুধু কতগুলো মন্ত্র আওড়ালাম, মারণ ক্রিয়া হয়ে গেল, এমনটা না। আরেকটাও কথা বলি, মারণ ক্রিয়া কিন্তু কখনো কারোর সামনে করা যায় না। মারণ ক্রিয়া এই জন্য করা যায় না, ধরো আমি যখন নাকি মারণ ক্রিয়া করব, তার মানে আমাকে দেখতে হবে কোন তত্ত্বে মারণ ক্রিয়া করছি। আমি যদি মারণ ক্রিয়া করি তাহলে আমার শরীরের মধ্যে অগ্নিতত্ত্বকে প্রকাশ করতে হবে। যখনই আমার শরীরে অগ্নিতত্ত্ব প্রকাশ পাবে তখন আমি ওই তত্ত্বে গিয়ে কিন্তু মারণ ক্রিয়াটা শুরু করব। আমার ধরো মনে হলো যে কেউ শান্তির জন্য আমার কাছে এসছে, খুব অশান্তি জীবনে, কোনো পৌষ্টিক কর্ম করব আমি, কাউকে বাঁচানো বা কাউকে সুস্থ করা, বা ধরো কেরিয়ারও কোনো প্রবলেম, এইগুলো তো হচ্ছে তোমার শান্তিমূলক কাজ। তখন আমার শরীরের মধ্যে থেকে এই যে জলতত্ত্ব আছে, জলতত্ত্বকে প্রকাশ করতে হবে। যখনই আমার শরীরে জলতত্ত্বের প্রকাশ ঘটবে তখনই আমি কিন্তু শান্তিকর্ম বলো বা পুষ্টিক কর্ম যাকে বলে আমি সেটা করতে পারবো। আবার ধরো মনে হলো যে কাউকে স্তম্ভন করব, মানে প্রচুর শত্রু, মামলা মোকদ্দমা চলছে, আমাকে স্তম্ভন করার জন্য আমার কাছে এসছে। তার জন্য আমার শরীরেই রয়েছে কিন্তু বায়ুতত্ত্ব। এই বায়ুতত্ত্ব যখন প্রকাশ ঘটবে তখনই কিন্তু আমি ওটাকে প্রয়োগ করলে তখন ওই স্তম্ভন ক্রিয়া কিন্তু কাজে দেবে। তার আগে কিন্তু শুধু আমি বগলামুখী মন্ত্র বলে গেলাম আর কতগুলো শুকনো লঙ্কা দিয়ে গেলাম, ভাবলাম যে বিশাল বড় বগলামুখী হোম করে ফেলেছি আর প্রচুর আমি একদম শত্রু দমন করলাম, স্তম্ভন করলাম, ওইভাবে কিন্তু হবে না। প্রথমত তাকে প্রেত সাধক হতে হবে। প্রেত সাধক না হলে তার মধ্যে পঞ্চতত্ত্ব প্রকাশ জানবে না, কিভাবে করতে হবে, পঞ্চতত্ত্ব কিভাবে আনবে সেটাকে তাকে জানতে হবে। আর সেটা প্রেতগুরু ছাড়া জাগানো সম্ভব না। এটা সাধারণ কিন্তু তান্ত্রিকের কাজের মধ্যে পড়েই না এই জিনিসটা। এবার আমি যদি আমার বডিতে পঞ্চভূত রয়েছে, প্রত্যেকটা তত্ত্বকে আমি যখন আলাদা আলাদা করে কাজ অনুযায়ী আমি সেটাকে প্রকাশ করছি, তার মানে সেটা কিন্তু খুব ইজি ব্যাপার না যে আমি শুধু মন্ত্র আওড়ালাম আর হয়ে গেল। তোমাকে সেই টেকনিকটা জানতে হবে যে কিভাবে বডির মধ্যে যে তত্ত্বগুলো আছে সেগুলো তোমাকে জাগাতে হবে। এবার ধরো মনে হলো যে আমি উচ্চাটন করব, আমি মন্ত্র বললাম, উচ্চাটন এসে পালিয়ে গেল, এমনটা কিন্তু হয় না। যখনই আমি উচ্চাটন করব তখন কিন্তু আমাকে জানতে হবে যে মাটি তত্ত্ব বা পৃথিবী, যে এই যে মাটি তত্ত্ব আছে
এই মাটি তত্ত্বের ওপর আমাকে প্রকাশ, মানে যখন আমি নিজেকে সেখানে প্রকাশ করব, যখন ওখানে আমি নিজেকে প্রস্তুত হব যে আমি মাটি তত্ত্বকে আমি জাগাবো, তখনই কিন্তু আমি ওই উচ্চাটনের কাজ আমি ওখানে প্রয়োগ করতে পারবো, আর তখনই কিন্তু সেটা আমার হবে উচ্চাটনটা। এবার ধরো আবার মনে হলো আমি বশীকরণ করব, বা ধরো বিদ্বেষণ করব, বা বিচ্ছেদ করব, যাই করব, সেটা করতে গেলে প্রয়োজন ওর আকাশতত্ত্ব। আকাশতত্ত্ব পেতে হবে, আমার শরীরেই আকাশতত্ত্ব আছে। আকাশতত্ত্ব যখন প্রকাশ পাবে তখনই কিন্তু সেই বশীকরণ বা বিদ্বেষণ বলো বা বিচ্ছেদ বলো তখনই করা সম্ভব হবে। আর পুরো যে ফর্মুলা বা পুরো টেকনিক সেটা কিন্তু প্রেত সাধক ছাড়া কোনো দিনও করা সম্ভব না। কারণ যদি সে প্রেত সাধক না হয়, সে পঞ্চতত্ত্বই জানবে না। আর পঞ্চতত্ত্বই যদি না জানলো, এক একটা কাজের জন্য এক একটা তত্ত্ব, ও তো জানবেই না যে কিভাবে সেটাকে আনবো। এটাকে তো আগে আমাকে জানতে হবে, তাই না? কারণ দেখো, প্রেত সাধক মানে কি? প্রেত সাধক মানে হচ্ছে যারা স্পিরিট বা সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম দেহ যারা বুঝতে পারছে, যারা ফিল করতে পারছে, যাদের সূক্ষ্ম দেহ নিয়েই কাজ, সূক্ষ্ম দেহটাকেই কাজে লাগানো কাজ, তারাই একমাত্র কিন্তু নিজেকে প্রেত সাধক বলে ডিক্লেয়ার করতে পারে, হ্যাঁ আমি প্রেত সাধক। আর প্রেত সাধক হলে অবশ্যই তখন এই তত্ত্বগুলো সম্বন্ধে তাকে জানতে হবে যে কোনটাকে কোন তত্ত্বের কীরকম প্রয়োগ আছে, প্রয়োগটাও তখন জানতে হবে, মন্ত্রটাও তখন জানতে হবে, আর সেই স্থানটাকেও সেরকমভাবে চুজ করতে হবে। সব স্থানে কিন্তু সব রকম কাজ হয় না, যে কোনো জায়গায় যে কোনো কাজ হয় না। এই তত্ত্ব অনুযায়ী কিন্তু আমাকে স্থানকাল এটাও কিন্তু পাল্টে ফেলতে হবে, তাহলেই কিন্তু কাজটা আমি অ্যাপ্লাই করতে পারবো। এখনকার দিনে এখনও যদি তুমি বলো যে প্রেত সাধক বা প্রেত তত্ত্বের যে দর্শন, এখনও কিন্তু সেটা কালচার হয় কামাখ্যাতে, মায়াঙ্কে হাজরা পরিবার বংশ বলে পরম্পরা, এখনও কিন্তু তারা কন্টিনিউ কিন্তু প্রেত সাধনার ওপরেই কিন্তু কাজ করে যাচ্ছে। আর প্রেত সাধনার ওপর কিন্তু ওরা কিন্তু বংশ পরম্পরা অনুযায়ী আজকের দিনে বলতে পারো যে তিব্বতে যারা রয়েছে, মানে তিব্বতে যারা নাকি আদিবাসী, তারা কিন্তু এই একরকম বলতে পারো তারাও কিন্তু প্রেত সাধক। আর সকলে নয়, এরা থাকে কোথায়? এরা যে তিব্বতের যে কথা বলছি, তিব্বতে যদি প্রেত সাধক হয় তাহলে তাকে আগে জানতে হবে বনদেবী, বা যেটাকে বলা হয় পর্ণশাবরী। মানে প্রত্যেকটা কিন্তু কাজ আলাদা, প্রত্যেকটা দেবী আলাদা, প্রত্যেকটা দেবীর কাজ আলাদা, আর প্রত্যেকটা তত্ত্ব কিন্তু আলাদা। এবার যদি তোমাকে মনে হয় যে আমি প্রেত সাধনা করব, তাদেরকে কিন্তু তিব্বতের সঙ্গে রিলেটেড হতেই হবে, বা বৌদ্ধিক কালচারের সঙ্গে রিলেটেড হতেই হবে। কারণ যদি আমি বলি যে কেন হতে হবে, আমি প্রেত সাধক, আমার বুদ্ধিস্টের সঙ্গে কি কাজ, কি ওটা তো বুদ্ধিস্টরা, সেটা অন্য কাজ, আমাদের কি কাজ? কিন্তু আমি যদি বলি যে আমি বুদ্ধিস্ট, মানে যদি আমি বলি দেখো চৈনিক তারা 21 রকমের, এই 21টা তারার মধ্যে পর্ণশাবরী একজন আছে, আর রীতিমতন তাকে কিন্তু অভিষেক প্রাপ্ত, সেখান থেকেই কিন্তু অভিষেক করাতে হবে। যদি সে ওখান থেকে অভিষেক করায় তাহলেই কিন্তু সে পর্ণশাবরীর পূজাও করতে পারবে। এবার পর্ণশাবরীর পূজা যখন করবে, পরে যখন নাকি সে প্রেত সাধনা করছে, মানে পর্ণশাবরী যেহেতু দেখো বনের দেবী, ওনার পুরো খেলাটা হচ্ছে ষটচক্রের ওপর। মানে যখন নাকি পর্ণশাবরীর পুজো হয়, বা পর্ণশাবরীকে যদি আমি মনে করি যে আমি তাকে সন্তুষ্ট করব, তাহলে সেটা কিন্তু হবে পুরোটা ষটচক্র। মানে ষটচক্র পুজো তোমাকে জানতে হবে। ষটচক্রে শুধু তাই নয়, দেবীকে সন্তুষ্ট করতে গেলে তোমার নিজের যে ষটচক্র যখন আমি করছি, যখন সেটাকে অ্যাক্টিভ করছি, নিজের রক্ত লাগে।
আচ্ছা, এই ষটচক্র যেটা তুমি বলছো, এটা কি বলা যাবে না, একটু? ষটচক্রর এটা পুরোপুরি বলা যাবে না, যেহেতু এটা পুরোপুরি গুহ্যবিদ্যা। ষটচক্র জাগানোটাও একটা গুহ্যবিদ্যা। এটা যেহেতু তোমার এমন একটা বিদ্যা যেটা প্রকাশ্যে বলার মতনই না জিনিসটা। আমি হয়তো কিছু হয়তো ক্লু দিতে পারি, কিন্তু পুরো কিন্তু প্রসেস যদি বলো না, প্রসেস কিভাবে আমি জানতে করছি চাইছি না, বাট সেটা কিন্তু ষটচক্র। কোনোভাবে বলা যাবে না। আচ্ছা, ষটচক্র করতে গেলে যেটাকে করা হয়, সিঁদুরকে আগে কারণ দিয়ে গুলতে লাগে। সিঁদুরকে কারণ দিয়ে গুলে সেইটাকে দিয়ে ষটচক্র করা হয়। এবার সেই ষটচক্রতে তোমাকে পুজো করতে হবে, পুজোর প্রসেস এখানে বলা যাবে না। আর সেই পুজো করতে গেলে নিজের রক্ত লাগবে, কারণ যখন নাকি আমি এই ষটচক্র পুজো করব, দেবীকে যদি সন্তুষ্ট করতে লাগে নিজের রক্ত দিয়ে করতে পারলে দেবী বেশি তাড়াতাড়ি সন্তুষ্ট হবে। আর পর্ণসাবরী পুজোটা পুরোটাই ষটচক্রের ওপর বেস করে, আর পুরোটাই হচ্ছে বুদ্ধিস্ট প্রসেসে। বুদ্ধিস্ট প্রসেস দেখো, এরকমভাবে তো এখানে প্রকাশ্যে বলা যাবে না। তবে সেখানে মেন যেটা নাকি আসছে, ওটা যদি আমি না করি, আমি কিন্তু কোনোরকমভাবে কিন্তু এই ষটচক্র পুজোর আমি অধিকারী নই। আর ষটচক্র যদি তোমাকে পুজো করতে হয়, সেখানে নিজেকে অভিষেক হতে হবে বুদ্ধিস্টের, বুদ্ধিস্ট দেবী, যেটা পর্ণসাবরী, যেটা হচ্ছে আমাদের তারারই একটা স্ট্রিম। এটা কিন্তু আলাদা কিছু না। পর্ণসাবরী যদি কেউ বলে যে বুদ্ধিস্ট নয়, সেটা তারারই একটা ব্যাপার, তারারই একটা স্ট্রিম হচ্ছে পর্ণসাবরী। তো সেটা অভিষেক না করলে হয় না। এই যেমন কিছুদিন আগে আমি ছিলাম মনস্ট্রিতে অভিষেকের জন্য, আমি তারার ওপর অভিষেক নিতেই গেছিলাম, যেহেতু পর্ণসাবরী আমি অ্যাপ্লাই করব। আমাদের এখানকার দেখো মায়াঙ্কে যে বিদ্যাটা চলছে সেটা তো আছে, সেটা তো তোমার প্রেস সাধনা, যত প্রেস সাধক আছে কামাখ্যার সঙ্গে তাকে মানে রিলেটেড হতেই হবে। কামাখ্যা যদি না আসে, কামাখ্যা পীঠ যদি না আসে, সেখানে মায়াঙ্ক উঠে আসবে না। আর মায়াঙ্ক যদি উঠে না আসে, তাহলে সেখানে প্রেস সাধকও উঠে আসবে না। কারণ প্রেস সাধক হতে গেলে যেই জিনিসগুলো দরকার, একমাত্র প্রেতগুরু ছাড়া প্রদান করা যায় না সেই সমস্ত জিনিস। আর এতটাই গুহ্য বিদ্যা সেটা, এগুলো প্রকাশ্যে বলা যাবে না। বুঝতে পেরেছি। মানে ওটা বেশি ইন্টারেস্টিং লাগলো। আমি এইগুলো কিউরিসিটি বাড়িয়ে দেয়, বাট আমি বুঝতে পারছি যে জানা যাবে না। যেটা রক্ত দিয়ে বললে যে সিঁদুরের সাথে কারণ দিয়ে সিঁদুরের সাথে মিশিয়ে প্লাস রক্তও লাগছে তোমার নিজস্ব, খুব ইন্টারেস্টিং। যাই হোক, আমি আর এর বেশি গভীরে ঢুকছি না। আচ্ছা, এবার আসি আমাদের আজের শেষ বিষয়, সেটা হচ্ছে আলিয়া 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 ভূত বা এন্টিটি, এই টাইপের একটা বিষয় হয়। তো এটা কি? দেখো, আলিয়া ভূত হচ্ছে শহরাঞ্চলে দেখা যায় না, এগুলো গ্রামাঞ্চলে দেখা যায়। একটা সময় আমার ঠাকুমাদের মুখে শুনেছি যে একটা রাস্তায় 10 বার ঘুরপাক খাওয়া, মানে একই রাস্তা দিয়ে 10 বার ঘুরপাক খাচ্ছে, কিন্তু ও রোজকার চেনা রাস্তা ও কিন্তু যেতে পারছে না। মানে ধরো এই রাস্তা দিয়ে বেরোচ্ছে, আবার ওই রাস্তাতেই ঢুকছে, আবার ওই রাস্তা দিয়ে বেরোচ্ছে, আবার এই রাস্তায় ঢুকছে, মানে এক জায়গাতেই ঘুরপেক খাওয়া। মানে আলিয়া ভূতের কাজ হচ্ছে রাস্তা বিভ্রাট ঘটানো। এরা বাড়িতে থাকে না, এরা কারোর মধ্যে আশ্রয় নেয় না, এদের কাজ হচ্ছে মাঠে ঘাটে থাকা। আগেকার দিনে খোলা জায়গা থাকতো, এখন তো আর সেই খোলা জায়গা নেই। এখন চারিদিক এত গাড়ি ঘোড়া, এখানে আলিয়া ভূত পাবে কোথায়? কিন্তু গ্রামাঞ্চলে এখনও আলিয়া ভূত আছে। এখনও ধরো যারা নাকি বিশেষ করে কৃষক, মানে যারা চাষি, তারা তো মাঠে ঘাটে চাষ করতে যায়। সন্ধেবেলায় যখন নাকি এরা ফেরে, তখন কি করে, একই রাস্তায় একই ক্ষেতে ওই মাঠের মধ্যেই ও ঘুরপাক খেয়ে যাচ্ছে, মাঠের মধ্যেই ঘুরপাক খেয়ে যাচ্ছে, মানে ওখান থেকে ওকে আর বাইরে বেরোতে দিচ্ছে না। আলিয়া ভূতের কাজ হচ্ছে ওই বিভ্রান্তি ঘটানো। মানে ওরা এইটা ছাড়া আর কোনো ক্ষতি করে না মানুষ? না, ওরা বিশেষ ক্ষতি করে না, ওদের কাজ হচ্ছে মানে একটু মজা নাও, আমি মজা নেব। মানে বলে না ছিচকে বদমাইশ, এরা হচ্ছে ওই ছিচকে বদমাইশ টাইপের। এরা মাঠে ঘাটে খোলা জায়গায়, গ্রামগঞ্জে, এই গ্রামাঞ্চলে আলিয়া ভূত দেখা যায়। শহরাঞ্চলে তুমি আলিয়া ভূত পাবে না। কিন্তু এই আলিয়া ভূতের দ্বারা কিন্তু প্রচুর চাষি বলো, কৃষক বলো, এরা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই আলিয়া ভূত কী হয়, মাঝে মধ্যে এদের চাষবাসও নষ্ট করে দেয়। কারণ শস্য যখন হয়, নতুন শস্য যখন হয়,
দেখো চাষিরা তো শস্যের ওপর বেস করে থাকে, এবার সেই শস্য যদি নষ্ট হয়ে যায় তাহলে তো দেখো ওদের এত পরিশ্রমটাই এদের বৃথা যাবে। এই আলেয়া ভূতের কাজ হচ্ছে শস্য ক্ষেত নষ্ট করা, শস্যগুলোকে মানে খেয়ে নেবে, কৃষকদের সঙ্গে বদমাশি করবে, চাষিদের সঙ্গে এগুলো করে। আর ধরো মাঠঘাট দিয়ে কেউ আসছে সন্ধেবেলা করে, তাকে পুরো এমন মতি ভ্রম করিয়ে দেবে যে দেখবে ও 1 ঘন্টা ধরে গোল 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 করে একই মাঠের মধ্যে একই জায়গায় ঘুরপাক খেয়ে যাচ্ছে, মানে রাস্তা হারিয়ে ফেলে। কিছুক্ষণের জন্য মাইন্ডটা ওরা অফ করে দেয়। বুঝলাম, খুব ইন্টারেস্টিং, শেষটা খুব ইন্টারেস্টিং হলো। আমরা আজকে প্রায় সব রকম এন্টিটি নিয়ে কথা বললাম, আর যেগুলো বললাম না সেগুলো মানুষ জানে অলরেডি, কারণ অনেক পডকাস্টে বা অনেক জায়গায় তারা শুনেছে। যেগুলো ইন্টারেস্টিং একটু অন্যরকম সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম। আমরা সাধারণত তোমার সাথে এটা অন্য টপিক বেস আলোচনা করি, বাট আজকে একদম এন্টিটি বেস আলোচনা করলাম। আজকেরটা একটু অন্যরকম হলো পডকাস্টটা। খুবই ভালো লাগলো, তোমারও আশা করছি ভালো লেগেছে। আমার তো দেখো তোমার সঙ্গে প্রোগ্রাম করতে খুবই ভালো লাগে, আর দেখো আমি চেষ্টা করি নতুন নতুন এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করার, কিন্তু দুঃখের বিষয় এই টপিকগুলো অনেকের ভালো লাগে না। অজস্র গালি। ঠিক আছে, দেখো একটা জিনিস আমি যদি আলোচনা না করি, দর্শকের সামনে যদি আমি সত্যিটা যদি না উদ্ঘাটন করি, সাধারণ মানুষের তো এগুলো জানার কথা না। এবার কিছু মানুষ আছে যারা খুব আমার টপিক পছন্দ করে, আবার কিছু মানুষ আছে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, কারণ ওপেন আমি এগুলো বলে দিই, কারণ সত্যিটাকে মানুষের সামনে নিয়ে আসি। আবার কিছু মানুষ আছে যারা ধরো আমাদের মতনই একই পেশায় আমরা আছি, মানে একে ডাউন করো, একে ওঠাও, একে গিয়ে কয়েকটা ধরো আমার ধরো 10-12টা ধরো শিষ্য, এই যা বলে দে তো একটু বাজে বাজে কিছু কমেন্ট করে দে। দেখো তাতে আমার কিছু এসে যায় না, আমাকে আমার প্রোগ্রামে কে কী কমেন্ট করলো, আমাকে কে কী বললো, কে আমাকে গালি দিল, আর কতজন আমাকে প্রশংসা করলো কমেন্টে, সত্যি আমার কোনো রকম যায় আসে না। কিন্তু এই যে নতুন টপিক, আগামী দিনে আরও চেষ্টা করব আরও কিছু নতুন তথ্য, মানে একদম ভিতরের যে বেসটা আমি দেওয়ার সবসময় দেখো চেষ্টা করি। তাতে আমাকে নিয়ে প্রশংসা করলো, তাতে আমাকে কজন গালি দিল, ওটা আমার দেখার কোনো বিষয় না। আমি যেটা আজকের দিনে দেখানোর চেষ্টা করি বেসটা, যে এটার ভিতরে কি আছে, আর কি এটার বেস, এটার কোথা থেকে কি হচ্ছে, মানে যাতে সত্যিটাকে আমি মানুষের কাছে তুলে ধরতে পারি। আগামী দিনে হয়তো আরও নতুন কিছু নিয়ে আসবো, আরও নতুন কিছু তথ্য হয়তো আমি দর্শককে দেওয়ার চেষ্টা করব। এটাই কাজ, এটা ভালো লাগে। আর তোমার এখানে এসে আমি এটা নিয়ে আলোচনা করতে পারি বলে, সত্যি কথা বলতে আমার তো দেখো আজকে থেকে তো তোমার এখানে প্রোগ্রাম নয়, অনেক দিন হয়ে গেল। চেষ্টা করব আগামী দিনে আরও ভালো কিছু দেওয়ার। একদম একদম, থ্যাংক ইউ। আবার আশা করছি অন্য কোনো দিন আমাদের দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।